Hello dearest learners, welcome back to my channel again. In today's video I am going to explain The Good Morrow, which is written by John Donne. John Donne is a metaphysical poet of the age of discovery from 15th century to 17th century. So the expansion of the age of discovery is from 15th to 17th century. So let's know about the poet. John Donne. John Donne, who is an English poet who was born in 1571 in London and died in 1631. John Donne is a metaphysical poet, and some more metaphysical poets are John Donne, Henry Vaughan, George Herbert, Andrew Marvell, etc. And who has first used the term metaphysical? Dr. Samuel Johnson. Okay, and remember another thing, that T.S. Eliot, another renowned critic, English critic, and Arnold Matthew also, they are praised for metaphysical poets. So now let's discuss about metaphysics. What is metaphysical? The term coined from meta and physics. Meta means beyond, and physics means physical nature. So what are the aspects about beyond physical nature? Like they are explain their poem like some natural objects, and they can use their feeling to express some extraordinary feelings. Okay, like in this poem we can see that John Donne is compared their love from an abbot. So now let's talk about the title of the poem, The Good Morrow. The poem The Good Morrow means good morning. Okay, in literary language, morrow means morning. So the poem is generally called an obit or a dawn song. Okay, the poet is used the title Good Morrow. মানে গুড মোরো উনি বলতে চাইছেন এই জন্য, আমি সবার বোঝার জন্য আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। গুড মোরো উনি বলতে চাইছেন এই জন্য কারণ গুড মোরো হচ্ছে একটা দিনের শুরু। ঠিক আছে, একটা দিনের শুরুটা কি হয়, খুব সুন্দর একটা পরিবেশ, খুব স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ দিয়ে বোঝানো হয়। তো ঠিক সেরকম পোয়েট তাদের এই যে তাদের যে ভালোবাসার যে রিলেশনশিপটা শুরু হচ্ছে সেটাকে গুড মর্নিং এর সঙ্গে তুলনা করছেন। ঠিক তাদের ভালোবাসার দিনগুলো যেরকম ভাবে শুরু হচ্ছে সেটা যেন তাদের যেন এখন থেকে তাদের সোলটা জেগে উঠলো। ঠিক আছে, এতদিন তারা ঘুমিয়েছিল, এটাই পোয়েট বলতে চাইছেন। তো গুড মর্নিংকে তাহলে আমরা কি বলতে পারি? গুড মর্নিংকে আমরা অ্যান অবেড বা ডন সং অর মর্নিং সং বলতে পারি। ঠিক আছে, তো বলা হচ্ছে, দেখো এই পোয়েমটা লেখা হচ্ছে 1633-তে। এই পোয়েমটাকে পাওয়া গেছিল দ্য নর্টন অ্যান্থোলজিতে, দ্য নর্টন অ্যান্থোলজি 3rd edition, which is at the page number of 205. It is published in Songs and Sonnets, number of lines হচ্ছে 21. আর বলছি এর মধ্যে কিছু কিছু লিটারি টার্মস পাওয়া যায়, লাইক অ্যালিউশন পাওয়া যাবে, অনেক অ্যালিউশন পাওয়া যাবে, অনেক মেটাফোর পাওয়া যাবে, ইন্ট্রোডাকশন পাওয়া যাবে, এটসেট্রা আরও কিছু পাওয়া যাবে। তো ঠিক আছে, এবার দেখা যাক, আমরা কবিতাকে পড়তে শুরু করি। বলছে ফার্স্ট লাইন, দেখো বলছে আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট দাও অ্যান্ড আই ডিড টিল উই লাভড। দেখো আমি একটা একটা করে ওয়ার্ড মিনিং বলবো, আমি পয়েন্ট আউট করেছি ওয়ার্ড মিনিং, কিছু ওয়ার্ড মিনিং লাইন তুলে আমি মানেও লিখে রেখেছি। আগে আমরা কবিতাটাকে বুঝবো, তারপরে ওয়ার্ড মিনিংগুলো দেখবো। তো দেখো বলছে কি, এখানে কি বলছে যে ওয়ান্ডার। ঠিক আছে, ওয়ান্ডার হচ্ছে বাই মাই ট্রুথ। এই যে ট্রুথের মানে হচ্ছে ট্রুথ। ঠিক আছে, মানে কি ওয়ান্ডার মানে আমরা সবাই জানি যে ওয়ান্ডার মানে হচ্ছে এ ফিলিং অফ সারপ্রাইজনেস। ঠিক আছে, মানে অবাক হওয়া। তো কবি বলছেন যে আমি অবাক হতাম যে কিভাবে আমি আর তুমি ছিলাম যখন আমরা না ভালোবেসেছিলাম। টিল উই লাভড মানে কি, উনি বলতে চাইছেন যে আমি যতক্ষণ তোমাকে না ভালোবেসেছি বা তুমি যতক্ষণ না আমাকে ভালোবেসেছো ততক্ষণ পর্যন্ত আমরা কি করতাম। তারপরে দেখো কি সুন্দর বলছে লাইনটা, ওয়ার উই নট উইন্ড টিল দেন। আমরা কি এই যে উইন্ড মানে কি, উইন্ড মানে হচ্ছে সাকিং দ্য মিল্ক ফ্রম মাদার্স, মানে মাদার্স মিল্ক, মানে মাতৃদুগ্ধ পান করাটাকে উইন্ড বলা হয়। তো তাহলে কবি কি বলছেন যে আমরা কি তাহলে আমাদের দেখা হওয়ার আগে তাহলে কি আমরা কি করতাম, আমরা কি তাহলে তখনও পর্যন্ত আমরা মাতৃদুগ্ধ পান করতাম। বাট সাকড অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডলি। এই যে এখানে বলছেন উনি কান্ট্রি প্লেজার্স কি, কান্ট্রি প্লেজার্স হচ্ছে সাম কাইন্ড অফ প্লেজার্স, মানে এমন কিছু কি বলবো প্লেজার যেগুলো আমরা প্রায়শই আমাদের মধ্যে থাকে। যেমন ধরো সাপোজ পার্টি করা, মানে ঘুরতে যাওয়া, তারপর আমাদের ভালো কোনো রান্না করে খাওয়া, মানে যা কিছু আর কি, মানে ছোটোখাটো যে আনন্দগুলো সেগুলোকে কান্ট্রি প্লেজার্স বলা হচ্ছে। ঠিক আছে, তো তারপরে কি বলছে যে তাহলে আমরা কি করতাম, আমরা তাহলে চাইল্ডিশলি কি করতাম, আমরা কান্ট্রি প্লেজার্স করতাম চাইল্ডিশলি বাচ্চাদের মতন। মানে বাট সাকটন কান্ট্রি প্লেজার্স মানে কি, সাকটন কান্ট্রি প্লেজার্স মানে আমরা কি সেই ছোটোখাটো আনন্দ ডুবেছিলাম বাচ্চাদের মতন। মানে উনি কি বলছেন, ওনাদের কবির লাইফটা, কবির ইনার সোলটা, তার বিলাভেডের ইনার সোলটা এতদিন পর্যন্ত ঘুমিয়েছিল। তাই জন্য দেখো কবি কি ওয়ার্ডে ইউজ করেছে, কবি ইউজ করেছে উইন্ড, কবি ইউজ করেছে কান্ট্রি প্লেজার্স, ইউজ করেছে চাইল্ডিশলি। তাহলে উনি কি বলতে চাইছেন যে যতদিন না পর্যন্ত ওনারা ভালোবেসেছিলেন ততদিন পর্যন্ত ওনারা ছোট ছিলেন, এখন তারা ভালোবেসে তাদের সোলটা এখন নতুন করে জেগে উঠলো। তো বলছে যে তাহলে কি আমরা কি বাচ্চাদের মতন আমরা কি কান্ট্রি প্লেজার্সে মেতেছিলাম, মানে ছোটখাটো এই সমস্ত যে আনন্দ, সেই আনন্দে আমরা মেতেছিলাম। আমরা মানে অর্ডিনারি যে প্লেজার যেগুলো বাচ্চারা যে আনন্দগুলো পায়, ইনফ্যান্টাইল যে প্লেজারগুলো, ঠিক আছে, যে ধরো খেলা করা, তারপর এই বাবা মার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, তারপরে মানে কি বলবো কোনো একটা খেলনা পেয়ে আনন্দে লাফানো, সাপোজ মানে এই টাইপের যে সমস্ত কান্ট্রি প্লেজারগুলো, তাহলে আমরা কি এগুলো করতাম। দেখো তারপরে নেক্সট লাইনে কি বলছে, অর্স নট এড উই ইন সেভেন স্লিপার্স ডেন, নাকি আমরা নাক ডেকে ঘুমাচ্ছিলাম সেই 7 স্লিপার্স ডেনে। দেখো এইখানে কিন্তু এই যে 7 স্লিপার্স ডেন, হ্যাঁ এটা কিন্তু একটা কি বলবো, একটা কিন্তু বিবলিক্যাল অ্যালিউশন এটা। ঠিক আছে,
এটা একটা বিবলিক্যাল অ্যালিউশন। কিরকম বিবলিক্যাল অ্যালিউশন? এখানটাতে তোমার 7 স্লিপার্স ডেন হচ্ছে, এখানে একটা কি বলবো, একটা সেই যে লেজেন্ডারি একটা 7 খ্রিস্টান ইউথ ছিল না ইফিসাসের, যারা হচ্ছে কি বলবো যে একজন পরী তাদেরকে মেরে ফেলবে বলে সেই জন্য তারা মানে সরি একটা ডেমন তাদেরকে মেরে ফেলবে বলে তারা একটা গুহাতে গিয়ে হচ্ছে ইয়ে করেছিল, তারা ছিল, ঠিক আছে। সেখানে তারা নিয়ার অ্যাবাউট 270 কি 200 সাল বাদে তাদের ঘুম ভাঙে, ঠিক আছে। তো সেটা হচ্ছে 7 স্লিপার্স ডেন নামে পরিচিত হয়েছে। তারপরে কি বলছে? তারপরে বলছে ইট ওয়াজ বাট দিস অল প্লেজার্স ফ্যান্সিস বি। ইট ওয়াজ সো মানে কি? ইট ওয়াজ সো মানে এরকম হতেও পারে, বাট দিস এটাও হতে পারে, অল প্লেজার্স ফ্যান্সিস বি, কিন্তু প্রত্যেকটা আনন্দ কি ছিল? আনরিয়াল ছিল, ঠিক আছে। এই যে আনন্দগুলোর কথা আমি বললাম, এই আনন্দগুলো সব কি ছিল? এগুলো সব ফ্যান্সি ছিল, এগুলো সব সাধারণ আনন্দ ছিল, ছোটখাটো জিনিস, অবাস্তব জিনিস ছিল। ইফ এভার এনি বিউটি আই ডিড সি হুইচ আই ডিজায়ার্ড আই অ্যান্ড গট ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি। তাহলে কি বলছে? ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি আমি এখনো পর্যন্ত কোনো সুন্দর কিছু দেখে থাকতাম, হচ্ছে ডিজায়ার, যেটা আমার আকাঙ্ক্ষিত, অ্যান্ড গড এবং পেয়েছি, তাহলে সেই জিনিসটা আমি যদি এখনো পর্যন্ত কিছু চেয়ে থাকি, কিছু সুন্দর জিনিস কিছু চেয়ে থাকি, তাহলে সেটা হচ্ছে ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, এটা হচ্ছে ছিল তোমার স্বপ্ন, মানে কি? এটা তোমাকে পাওয়ার স্বপ্ন। অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়েকিং সোলস। এখন আমাদের এই যে আমাদের জেগে ওঠা যে আত্মা, তাকে গুড মোরো বলতে হবে। তাই জেগে ওঠা আত্মাটাকে কি বলছে? এটাকে বলছে যে গুড মোরো বলতে হবে। তো বলছে কি যে অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়েকিং সোলস, আমাদের এই জেগে ওঠা আমাদের সত্তাটাকে গুড মর্নিং বলো, হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, যেটা হুইচ ওয়াচ নট, যেটা হচ্ছে আমাদের একটার সঙ্গে মানে পোয়েট কি বলছে? পোয়েট বলছে পোয়েট আর তার বিলাভেডের সোল, যেটা হচ্ছে একজন আরেকজনকে যেন ভয় পেয়ে যেন না দেখে। তেমন কি বলছে? যে তুমি আমার চোখের দিকে তাকাও, আমি তোমার চোখের দিকে তাকাই, এবং সেখানে একটা অ্যাসিওরেন্স থাকবে, ঠিক আছে, একটা নিশ্চিন্ততা থাকবে, একটা জেনুইননেস থাকবে, একটা ট্রাস্ট থাকবে, ঠিক আছে। তো কবি বলছে কি এই জিনিসগুলো, এইসব জিনিসগুলো থাকবে সেখানে। তারপরে কি বলছে কবি? দেখো তারপরে বলছে অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার, মানে কি? আমাদের এই সরি তার আগে একটা লাইন বাকি আছে, ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস, মানে কি? মানে হচ্ছে এই যে কবি দুজনের মধ্যে যে একটা বিশ্বাস, ভালোবাসা, জেনুইননেস, একটা নিশ্চিন্ত মানে অ্যাসিওরেন্স, একটা দুজনের যে ভরসা, তার যে একটা অ্যাসিওর মানে দুজনের প্রতি মিউচুয়াল যে একটা লাভ, এইটাকে এই লাইনটার মধ্যে বলা হয়েছে। মানে তুমি আমাদের দিকে তাকাও কিন্তু কোনো রকম ভয় নয়, ঠিক আছে। মানে তাদের তাকানোর মধ্যে কি থাকবে? অ্যাসিওরেন্স থাকবে, জেনুইননেস থাকবে, মিউচুয়াল লাভ থাকবে তাদের দুজনের মধ্যে। তো তাই জন্য এখানটাতে এই লাইনটা বলা হচ্ছে। তাহলে এই লাইনটা কি মনে করতে কি বলা হচ্ছে? দেখো এই লাইনটা কিন্তু একটা স্ক্রিপচারাল স্টেটমেন্ট দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে? কিরকম বলছে? এখানে কি বলছে? দেয়ার ইজ নো ফিয়ার ইন লাভ, ভালোবাসা কোনো রকম কখনো ভয় থাকে না, বাট পারফেক্ট লাভ ক্যাস্টেড আউট ফিয়ার, কিন্তু কি করছে? যেটা পারফেক্ট যেটা লাভ, সেটা কিন্তু ওই ভয়ের থেকে কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে। নেক্সট লাইন বলছে ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস। তাহলে ভালোবাসা, কারণ কি? ফর লাভ মানে কি? এখানে ফর মানে হচ্ছে কজ মানে বা অ্যাজ, ঠিক আছে। কারণ ভালোবাসা কি করে? ভালোবাসা কন্ট্রোল করে পুরোটাকে। কি কন্ট্রোল করবে? অল আদার সাইডস সো দ্যাট দে নিড নট বি জেলাস অফ ওয়ান অ্যানাদার। তাহলে তাদেরকে ভালোবাসা কন্ট্রোল করবে কি করে? ভালোবাসা আর অন্য যত যা দৃশ্য রয়েছে, বাকি মানে আমাদের দুজনের চোখে দুজনকে তাকানো ছাড়া যা কিছু রয়েছে সবকিছুকে ভালোবাসা নিয়ন্ত্রণে নিয়ে নেবে, যাতে করে মানে তাদের দুজনের প্রতি যেন বিশ্বাস থাকে, কারোর প্রতি কোনো রকম মানে কি হিংসুপে যে একটা মানুষ মনের মধ্যে জেলাসি, সেটা যেন না আসে। কারণ কি? তাদের ভালোবাসাটা কি? আমাদের ভালোবাসা কিরকম বলতে চাইছে? আমাদের ভালোবাসা কোনো রকম কোনো অর্ডিনারি ভালোবাসা না। আমাদের ভালোবাসা কোথায় গেছে? আমাদের ভালোবাসা গেছে দ্য হাইট অফ স্পিরিচুয়াল লাভ। এটাকে কবি কিন্তু কোনো রকম ভাবে, তোমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো ফিজিক্যাল লাভের কথা তোমরা কিন্তু দেখতে পাবে না, পুরোটাই দেখবে মেটাফিজিক্যাল। এই জন্যই কিন্তু এনাদের মেটাফিজিক্যাল বলা হয়, কারণ এরা বিয়ন্ড ফিজিক্যাল নেচারে গিয়ে এনারা কথা বলেন। এনারা যা কবিতা লেখেন সবকিছু এনাদের কবিতার মধ্যে কি থাকবে? বাস্তব থাকবে, ঠিক আছে। এরা এমন কথা বলে, এই যে ভালোবাসা নিয়ে যে কথাগুলো বলবেন, এই কবি এইখানটাতে কি বলছে? কবি এখানে কোনো রকম ফিজিক্যাল কাছের কথা, কোনো রকম ফিজিক্যাল লাভের কথা বলছে না। ওনাদের ভালোবাসাটাকে উনি একটা স্পিরিচুয়াল লাভ হিসেবে দেখছেন, ঠিক আছে, ঐশ্বরিক ভালোবাসা, ডিভাইন লাভ। তো বলছে যে এখানে তাহলে কি বলছে? যে এখানে দেখো কন্ট্রোল করবে, এখানে আরো একটা মানে হয় কন্ট্রোল মানে কি? মানে চুজ করছে, ঠিক আছে। কি চুজ করছে? যে তারা কি দেখতে চায়, সেই বিলাভেড অ্যান্ড লাভার, সেই একজন অপরজনকে দেখা ছাড়া আর কি দেখতে চায়, সেটাকেও কিন্তু কন্ট্রোল করছে। এবার বলছে অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার, এবং আমাদের এই যে ভালোবাসাটা কি করবে? মানে ওই যে একটা ছোট্ট একটা ঘর বানাবে এই পুরো সবকিছু অ্যান্ড এভরিওয়্যার, মানে কি সবকিছুর মধ্যে ওদের দুজনের যে ভালোবাসাটা, সেটা একটা ছোট্ট ঘর বানাবে তাদের জন্য। এবার দেখো কি বলছে, এই লাইনটা দেখো পড়লে বুঝতে পারবে যে এই যে কবি যে এই যে এটা যেটা বলছে, এটা কিন্তু কবি একটা মানে ডিসকভারি যে বলছে এই যে এই লাইন তিনটেতে, ঠিক আছে। আরো আছে, বলছে লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। সরি, লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, তার মানে কি? যে যারা সমুদ্রের যারা আবিষ্কর্তা, তার মানে কি তখনকার যুগে কি ছিল? একটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল নতুনকে জানার, নতুন কোনো কিছু সৃষ্টি করার, ঠিক আছে। তো বলছে যে লেট সি ডিসকভারার্স, মানে যারা নতুন মানে দেশ আবিষ্কার করছে, মানে তখন কি চারিদিকে শুধু আবিষ্কার হচ্ছে, কলম্বাস আসছে, তারপর ভাস্কো দা গামা ভারত আবিষ্কার করেছিলেন, তারপর কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। সেজন্য বলছে যে যারা তোমার এই সমস্ত এরকম যারা ভূমি আবিষ্কার করছে, যারা দেশ আবিষ্কার করছে, তাদেরকে সবাই কাজ করতে দাও। টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, তারা নতুন দেশে যাক, তারা নতুন পৃথিবীতে যাক। লেট ম্যাপস টু আদার, তাদের কাছে যাদের মানচিত্র থাক, ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, তারা হচ্ছে পৃথিবী, বিশ্ব এবং বিশ্ব তারা দেখুক। কিন্তু লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, কিন্তু আমরা তৈরি করবো ওয়ান ওয়ার্ল্ড, একটা আমরা একটা মানে বিশ্ব তৈরি করবো আমাদের, ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। এবং কি করবো? সেই ওয়ার্ল্ডে কি হবে? ওয়ার্ল্ডে হচ্ছে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবে, ঠিক আছে। তারপরে বলছে কি, আচ্ছা এই লাইনটা আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমি সেই জন্য লাইনটা আরেকবার আমি বলে দিচ্ছি। বলছে কি লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, মানে এটা আমি প্রথমে বলেছি কি এইটা টেরি জার্নাল কি ছিল? টেরি জার্নাল ছিল কিন্তু এজ অফ ডিসকভারি। তো এজ অফ ডিসকভারি কেন বলা হচ্ছে? নিশ্চয়ই কিছু না কিছু ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার, তো নিশ্চয়ই কিছু না কিছু আবিষ্কার করা হচ্ছিল। তাহলে আবিষ্কারে কি করা হচ্ছে? আবিষ্কারে বলা হচ্ছে যে নতুন দেশ আবিষ্কার করা হচ্ছিল, দ্বীপ আবিষ্কার করা হচ্ছিল, সাগর আবিষ্কার করা হচ্ছিল, ঠিক আছে। নতুন করে এইগুলো মানে আবিষ্কার করা হচ্ছিল। তাহলে আমাদেরকে তো বুঝতে হবে যে নিশ্চয়ই এইসব জায়গার নামগুলো কেউ না কেউ দিয়েছে, নিশ্চয়ই যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে নিশ্চয়ই এগুলো নাম হয়ে নেই।
তাহলে তারা সেই কাজগুলো করুক, তারা ম্যাপ তৈরি করুক, তারা নতুন নতুন বিশ্ব তৈরি করুক, বিশ্বের উপর বিশ্ব তারা দেখতে যাক, ঠিক আছে, হ্যাপশন মানে তারা দেখতে যাক, তারা দেখাক নতুন নতুন বিশ্ব তারা দেখাক, কিন্তু লেট আস ওয়াজ ইজ ওয়ান ওয়ার্ল্ড, কিন্তু আমরা তৈরি করবো একটাই বিশ্ব, সেই বিশ্বকে থাকবে ইজ হ্যাট ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, এবং হচ্ছে আমারও একটা বিশ্ব থাকবে, তোমারও একটা বিশ্ব থাকবে, দুটো মিলিয়ে একসঙ্গে একটা মানে বিশ্ব হবে, ঠিক আছে। এবার দেখো তারপর লাইনটা খুব সুন্দর একটা লাইন বলছে কবি, বলছে মাই ফেস ইন দাইন আইজ, মাই ফেস ইন দাইন আইজ, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, মানে কি আমার মুখটা তোমার মুখে আসুক, আমার মুখটা তোমার মুখে মানে তোমার চোখে আসুক, দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, এবং তোমার মুখটা আমার চোখে মানে কি বলবো অ্যাপিয়ার হোক, আবির্ভূত হোক, আসুক মানে ফুটে উঠুক, অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট। তাহলে কি বলছে যে তাহলে আমাদের একজনের মুখ অন্যজনের মুখে, এখানে অ্যাপিয়ার্স বলতে কি অ্যাপিয়ার তো হয় না কারোর চোখে কারোর মুখ, এখানে রিফ্লেকশনের কথা বলা হচ্ছে। তাহলে তোমার মুখটা আমার চোখে রিফ্লেক্ট হবে এবং আমার মুখটা তোমার চোখে রিফ্লেক্ট হবে। তাহলে কি করবে যে একে অপরের চোখে মানে একটা মুখ রিফ্লেক্ট হয়ে কি তৈরি করবে, তারা একটা হেমিস্ফিয়ার তৈরি করবে, মানে তোমার একটা বিশ্ব তৈরি করবে, ঠিক আছে, একটা বিশ্ব তৈরি হবে। তাহলে এখানে কি বলছে, তাহলে ইচ হার্ট ইজ আ হেমিস্ফিয়ার, প্রত্যেকটা হার্ট কিন্তু একটা হেমিস্ফিয়ার, ঠিক আছে। দ্য টু হার্টস টুগেদার মেক ওয়ান ওয়ার্ল্ড। তাহলে এখানে কি বলছে, এখানে ডান এখানে কি বলছে, একটা ইমেজ দেখতে পাচ্ছে তার বিলাভেডের চোখে তার, এবং তার একটা ইমেজ তার বিলাভেড দেখতে পাচ্ছে তার চোখে, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট। এবার এখানে কি বলছে, এখানে দেখো এখানে কিন্তু একটা স্নিগ্ধতা, একটা সিনসিয়ারিটি একটা একটা দেখাচ্ছে যে ইজ ডিপিক্টেড অ্যাজ এ হার্ট। তাহলে এখানে বলছে যে ট্রু প্লেন হার্ট, এখানে হার্টটা কিন্তু একটা সিনসিয়ারিটি, ঠিক আছে, সিনসিয়ারিটির একটা মানে বোঝাচ্ছে এখানে, যেটা কি হচ্ছে, যেটা হচ্ছে একটা সিনসিয়ারিটি রয়েছে, ঠিক আছে, মুখের মধ্যে একটা সিনসিয়ারিটি রয়েছে। এবার এখানে কি ছিল, এখানে কিন্তু কোনো রকম দুজন লাভারের মধ্যে কোনো মানে কি বলবো কিছু লুকানো না, মানে এখনকার দিনে যেরকম হয় যে লুকানো কোনো ভালোবাসা, যেটা তোমার লাভারকে যেটা বিশ্বাস করে বলা যায় না, এরকম কিছু না, মানে আমি তোমাকে বিশ্বাস করবো, তুমি আমাকে বিশ্বাস করবে, এরকম একটা ভালোবাসা, ঠিক আছে, যেখানে স্নেহ থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, মানে একদম কমপ্লিট ট্রাস্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানে কি বলছে যে দুজনের মধ্যে কোনো রকম সিক্রেট কোনো ইন্টেনশনস না থাকে, ঠিক আছে, তাদের পুরো ফেসের মধ্যেই তারা যেন তাদের হার্টটাকে দেখাতে পারে। কি বলছে, ট্রু প্লেন হার্টস ডো এখানে কিন্তু ডু, ঠিক আছে, ডু ইন দ্য ফেসেস রেস্ট, মানে আমাদের হার্টটা পুরো আমাদের মুখের মানে আমাদের মনটা যেন মুখের জন্য প্রতিচ্ছবি হয়ে ওঠে। এখানে তাহলে কি বলছে, এখানে তোমার ফেসটা কিন্তু এখানে ট্রুথ আর সিনসিয়ারিটি অফ হার্টের কথা বলা হচ্ছে। তাহলে কি বললাম, এখানে এই যে ফেস, এখানে যে ফেসটা কি বলছে, ফেসটাকে বলা হচ্ছে যে ট্রুথ অ্যান্ড সিনসিয়ারিটি অফ হার্ট, ঠিক আছে, এখানে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। তারপর কি বলছে, সরি, where can we find two better hemispheres, আমরা আর আমাদের জন্য আর একটা নতুন মানে একটা বিশ্ব আমরা এর থেকে ভালো আর কোথায় পেতে পারি, উইদাউট শার্প নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট। দারুণ লাইন কিন্তু লাস্ট লাইনটা, ঠিক আছে, লাস্ট লাইনটা কিন্তু দারুণ লাইন। তাহলে কি বলছে, আচ্ছা আমার এখানে না দুটো লাইন একটু মিস গেছে, বুঝলে। আচ্ছা তাহলে কি বলছে যে দুটো না অ্যাকচুয়ালি তিনটে লাইন একটু মিস গেছে। তো তোমাদের কাছে যদি টেক্সট না থাকে তাহলে আমি প্রোভাইড করে দিচ্ছি, আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি যে তিনটে লাইন নেই। আচ্ছা তো বলছে কি উইদাউট শার্প নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট। তাহলে তারা কি করছে, আমার মানে খুব শার্প নর্থ মানে কি, নর্থের কি আছে, নর্থ পোল, এখানে নর্থ বলতে নর্থ পোলের কথা বলা হচ্ছে, হ্যাঁ তাহলে কি বললাম, এই যে নর্থ বলতে কি বলা হচ্ছে, নর্থ পোলের কথা বলা হচ্ছে, মানে কি উত্তর মেরু ওয়েদার কি হয়, ভীষণ শার্প হয় উত্তর মেরু ওয়েদার, শার্প একদম মানে কোল্ড থাকে, খুব কষ্ট মানে হয় আর কি। তো কি বলছে যে ডিক্লাইনিং ওয়েস্ট বা শার্প নর্থে না গিয়ে আমাদের এই মানে কি বলবো আমাদের এই ঘরটাই আমাদের জন্য একটা খুব বেটার একটা হেমিস্ফিয়ার তৈরি করেছে, ঠিক আছে। আচ্ছা লাস্ট দুটো লাইন তিনটে লাইন আমি বলছি, তোমরা একটু লিখে নাও। হোয়াট এভার ডাইজ DYES ডাইজ ওয়াজ নট মিক্সড ইট ইকুয়ালি, মানে কি এখানে কি বলছে হোয়াট এভার ডাইজ মানে কি যা কিছু মারা যায়। আচ্ছা আমি একটু না লিখেই দিই এটা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি বলছে যে হোয়াট এভার ডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, এটা গেল। আচ্ছা তারপরে বলছে লাস্ট দুটো লাইন কি বলছে যে আচ্ছা এটা আগে তোমরা সবাই একটুখানি লিখে নাও, তারপরে আমি আবার ইয়ে করি, এটাকে আবার মুছে দিই, হ্যাঁ। আচ্ছা নেক্সট লাইনে বলছে যে ইফ আওয়ার আচ্ছা কি বলছে তারপরে, if our two loves be one, or thou be one, or thou and I, তারপরে বলছে যে এটা লাস্ট লাইন, love so alike that none can
আচ্ছা, তাহলে তোমরা আগের লাইনটা আশা করছি লিখে নিয়েছো। তাহলে এবার দেখো, হোয়াট এভার ডাইস, যা কিছু শেষ হয়ে যায়, ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, কোনো কিছুই খুব একটা মানে ইকুয়ালি মিক্সড হয় না, ঠিক আছে, মানে একদম প্রপারলি ইন প্রপার প্রপোর্শন কোনো কিছুই মিক্সড হয় না। তাহলে কি বলছে, মানে কি বলতে চাইছিলেন যে দোষে গুণী মানুষ, সেটাই বলতে চাইছে যে মানে সব মানুষের মধ্যে দোষ গুণ সবকিছু থাকে। তারপরে বলছে ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, তাহলে আমাদের দুজনের ভালোবাসা যদি এক হয়, অর দাও অ্যান্ড আই, এবং আমি এবং তুমি, তাহলে আমি এবং তুমি কি বলতে চাইছে দেখো, এই লাইনটার মধ্যে খুব সুন্দর করে একটা মানে সাইন্টিফিক একটা ব্যাখ্যা রয়েছে। তাহলে তার আগের লাইনে কি বলেছেন কবি বলেছেন যে যা কিছু শেষ হয়ে যাবে নাকি, মানে দুটো জিনিস আমরা যেমন সংকট ধাতুতে কি করি, যে মানে কাঁসা মানে সবাই মনে করে যে তামা আর কাঁসা একসঙ্গে মিলে কি হয়, পিতল হয়। অন্তত আমি যা শুনেছি আর কি, আমি যদি ভুল হয়ে গেলে আমাকে একটু প্লিজ একটু কারেক্ট করে দেবে। তো বলছে যে ইফ আওয়ার টু সোলস বি ওয়ান, তাহলে আমাদের দুজনের ভালোবাসা যদি ঠিক এরকমভাবে যদি বি ওয়ান, মানে দুটো ভালোবাসা যদি এক হয়ে যায়, অর দাও অ্যান্ড আই লাভ সো অ্যালাইক দ্যাট নান দ্যাট নান ক্যান ডু স্ল্যাকেন, নান ক্যান ডাই। তাহলে কি বলছে যে দুটো ভালোবাসা মানে কি বলছে ডিসলিউশন হবে না, মানে কি যে সম্পৃক্ততা, যেটা আমরা যেটা জানি যে ভৌত বিজ্ঞানের সম্পৃক্ত যে একটা আছে, মানে এই মানে একটা তোমার লিকুইডের সঙ্গে একটা তোমার পাউডার কিছু তোমার মিশিয়ে দিলে কিরকম পরিমাণে মানে সম্পৃক্ত হয়ে যাবে, সেটা মানে দ্রাবণ এই যে জিনিসটা রয়েছে আর কি। তো বলছে দুটো সোল যদি এক হয়ে যায় তাহলে কখনোই মানে ডিসলিউশন কখনোই হবে না। তাহলে একটা মিউচুয়ালিটি, মানে দুজনের ভালোবাসার মধ্যে মিউচুয়ালিটি, সেটা কিন্তু একটা ভালোবাসাকে অমর করে তোলে, ঠিক আছে। লাস্ট এই লাইনের মানে এটা বলতে চাইছে, মানে কি আমাদের ভালোবাসা যদি এক হয়ে যায়, আমাদের দুটো হার্ট যদি এক হয়ে যায়, আমরা যদি দুজনে মিলে যদি একটা মানে যদি করে দিতে পারি, তাহলে কি হবে, সেই ভালোবাসাটা অমর হয়ে যাবে। The poet has moved from conversation with his beloved to an analysis of the need for equality in love, to an awareness of that equality as the basis for continuing love. তার মানে কি আমাদের ভালোবাসার মধ্যে কি প্রয়োজন, ইকুয়ালি এফর্ট প্রয়োজন, ঠিক আছে। তো আমি যতটা এফর্ট দিচ্ছি, আমি যার সঙ্গে রিলেশনে আছি, সে যদি ততটা এফর্ট না দেয়, কখনো সেই ভালোবাসা টিকবে না। একটা জিনিস খুব ভালো করে আমরা যেহেতু আমরা এটা পড়ছি, আমরা এসএসসি এসএলএসটি একটা জিনিস পড়ছি, বা তার যদি বাদও দিই, এখন যে অবস্থা আমি এসএসসি এসএলএসটি যদি বাদও দিই, তাহলে এটা ইংলিশ লিটারেচার, সুতরাং আমরা উই আর অ্যাডাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস টাইপ অফ থিংস, দ্যাট মিউচুয়ালিটি, দ্যাট দ্য ট্রাস্ট, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো একটা ভালোবাসাতে খুব প্রয়োজন, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে একটা সম্পর্কে, নট অনলি ইন লাভ রিলেশন, যেমন মানে সেটা হতে পারে মা মেয়ের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, দেখা যাচ্ছে একজন মা যদি একমাত্র ছেলেকে কাছে টানে আর ছেলে যদি মাকে ছেলে দিয়ে বেরিয়ে যেতে চায়, তাহলে সেই ভালোবাসাটাতে কোনো সলিউশনটা ঠিকঠাক মতন হচ্ছে না। এখানে সলিউশন বলতে কি, যে দ্রাবণ, যেটা ঠিক আছে আমি বোঝাচ্ছিলাম এতক্ষণ, যে দ্রাব্য যে ব্যাপারটা, ঠিক আছে, সেই জিনিসটা ঠিকঠাক হচ্ছে না। সুতরাং কি একদিক থেকে এফর্টটা করছে, কিন্তু সেটা তো উচিত নয় না, দুদিক থেকে সেম এফর্ট করতে হবে, তবে আমরা মানে কি বলবো, মানে একটা রিলেশন, একটা লাভ, একটা মানে হেমিস্ফিয়ার আমরা তবেই তুলতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে দ্য গুড মোরো কবিতা। এবার কার বুঝতে আর কোথায় অসুবিধা আছে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে বলো। দেখো আমি কিছু ওয়ার্ড মিনিংগুলো নোট করেছি, এগুলো একটু প্লিজ তোমরা লিখে নেবে। ওয়ার্ড মিনিং দেখো, আই ওয়ান্ডার বাই ট্রুথ, তার মানে কি বলছে, আই অ্যাম রিয়েলি এক্সিডিং সারপ্রাইজড, তাহলে কি আমি একটা ওথ নিচ্ছি, একটা শপথ নিচ্ছি। ওয়াই উই নট রেঞ্জ দ্য স্টেট অফ দ্য লাভার্স প্রায়র টু দেয়ার ফলিং ইন লাভ উইথ ইচ আদার ইজ আইডেন্টিফাইড উইথ চাইল্ড, মানে কি ওই যে ছোটবেলায় আমরা মাতৃদুগ্ধ পান করি সেটার কথা বলা হচ্ছে। কান্ট্রি প্লেজার্স প্রথমে বলছিলাম কি, অর্ডিনারি প্লেজার। চাইল্ডিশলি মানে কি, নট বিং অ্যাওয়ার ফুললি অফ, মানে কি মানে ওই ছোট বাচ্চারা যেমন খুব একটা সচেতন হয় না তারা। স্নটেড মানে হচ্ছে নাক দেখে ঘুমানো, ঠিক আছে, একদম স্লিপিং, একদম হেভিলি, মানে একদম ডিপ স্লিপে থাকা, নাক দেখে ঘুমানো। আচ্ছা, সেভেন স্লিপার্স দেখো, দ্য লেজেন্ড অফ দ্য সেভেন ক্রিশ্চিয়ান ইউথস অফ এফেসাস took refuge in a cave during the persecution of Decius and were entombed there, মানে কি তারা একেবারেই ওখানে সমাধি হয়ে গেছিল। এবার বলছি দেখো লাস্ট বলছি নাও গুড মোর এই লাইনটা খুব সুন্দর, ঠিক আছে। এখন আমাদের যে এই যে সোল, এই সোলটাকে গুড মর্নিং বলছে, দ্য পোয়েট রিটার্নস টু দ্য প্রেজেন্ট টাইম। এতক্ষণ পর্যন্ত এই যে পুরো ব্যাপারটা, এগুলো সব হচ্ছে উদাহরণ ছিল, ঠিক আছে, কিন্তু এইখানে এসে কবি একদম কোথায় ফিরে আসলো, প্রেজেন্ট টাইমে ফিরে আসলো। নাও দ্য লাভার্স অ্যাওয়েক, এবার তারা জেগে উঠেছে, ঠিক আছে। নেক্সট বলছে যে হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, মানে কি একজন আরেকজনের দিকে যেন ভয় টাকা, কি বলছিল এখানটাতে, এই যে ফিলিং অফ অ্যাসিওরেন্স, ঠিক আছে, বর্ন অফ কি জেনুইন, ট্রাস্টিং, মিউচুয়াল লাভ, এগুলো। For love, all love of other sides controls. Love control all other sides so that they need not be jealous of one another. মানে ভালোবাসা সবকিছুকে কন্ট্রোল করে রাখে, সুতরাং একজনের আরেকজনের প্রতি জেলাস হওয়ার কোনো কারণ নেই। নেক্সট কি বলছে and makes one little room and everywhere, কি বলছে, এটাকে একটা হেমিস্ফিয়ারের কথা বলছে, আমি বারবার বলছি, মানে হেমিস্ফিয়ার বিশ্ব, ঠিক আছে, একটা ওয়ার্ল্ডের কথা বলছে। আচ্ছা, লেট ম্যাপস টু আদার্স, মানে কি আলাদা যে লোকগুলো রয়েছে তাদেরকে কি করতে হবে, মেকিং ম্যাপস করুক তারা, ওয়ার্ল্ডস অ্যান্ড ওয়ার্ল্ডস হ্যাভ শোন, তাদেরকে আইডেন্টিফাই করুক মোর অ্যান্ড মোর ওয়ার্ল্ডস। আর কি বলছে, ইফ আওয়ার, দেখো লাস্ট লাইনটা ছিল, ঠিক আছে, কি বলছে যে ইফ টু লাভস বি ওয়ান অ্যান্ড দাও আই সো লাইক দ্যাট নান ডো স্ল্যাকেন, তাহলে কি বলছে, তাহলে দে উইল স্টিল শেয়ার দ্য ওয়ান্ডার অ্যাট হোয়াট এভার দে ডিড বিফোর দে লাভড দ্য এন্ডিং অফ ওয়ান অফ অ্যাফার্মেশন। তার মানে এখানটাতে কি বলতে চাইছে কবি, এখানটাতে বলছে যে তাদের ভালোবাসার আগে, মানে বিফোর লাইফে কি হয়েছিল না হয়েছিল একজন আরেকজনের কাছে সবকিছু সেটা কি করতে স্বীকার করে নিতে, সবকিছু তারা বলছে যে তারা শেয়ার করছে কি করতাম না করতাম, ঠিক যেরকম আমরা গল্প মানে কি করি, ঠিক সেরকম। তো এই ছিল আমার পুরো গল্প। আমি মানে গুড মর্নিং পুরো কবিতা এক্সপ্লেনেশন যতটা সম্ভব করেছি, এটাকে ভালো করে এক্সপ্লেন করতে। তাও যদি কারোর কোথাও যদি সমস্যা থেকে থাকে, সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এবং এরকম সব কবিতার এক্সপ্লেনেশন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ লাইক মাই ভিডিও and share it with your friends, and thank you so much. Though the video is a little bit long, but do not skip the video because every second is important. Okay, so okay, bye. Stay safe. Please hit the like button for me and hit the subscribe button, and with that do not forget to press the bell icon. Thank you so much.